তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। আসামিকে ক্রসফায়ার দেওয়া হবে বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো। এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের। স্বামীকে বাঁচাতে র্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন। এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। এ নারীর স্বামীকে আটকে রেখে বারবার সেই নারীকে ধর্ষণ করে আলেপ উদ্দিন। শুধু ওই একজন স্ত্রী নন, আলেপের লালসার শিকার হয়েছেন এমন অসংখ্য নারী। এছাড়াও গুম খুনসহ এমন কোনো অপরাধ নেই যা ঘটেনি আলেপের মাধ্যমে। র্যাব কর্মকর্তা আলেপের সমস্ত অপকর্ম নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ছিলেন। বিয়ে করেন বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার সম্পন্ন করা এক তরুণীকে। মোটা অঙ্কের বেতনের চাকুরিতে পরিবার নিয়ে ভালোই কাটছিল দিন। কিন্তু 2015 সালে সাজানো গোছানো ও সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যায়। র্যাব তাকে গুম করে দেয়। পরে স্বামীর মুক্তি ত্বরান্বিত হবে এমন কথা বলে বারবার ধর্ষণ করা হয় স্ত্রীকে। এমনকি পবিত্র রমজান মাসে শবে কদরের দিনেও রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় স্ত্রীকে। শুধু ওই একজন তরুণ কিংবা তার স্ত্রী নন, বাংলাদেশ পুলিশের বরখাস্ত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার এবং র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের লালসার শিকার হয়েছেন এমন অনেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তত অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে, যাদের তুচ্ছ কারণে আলেপের নেতৃত্বে গুম করা হয়েছিল। এরপর নানা বাহানায় বছরের পর বছর নির্যাতন করা হয়, ভেঙে দেওয়া হয় পারিবারিক বন্ধন। ব্যবসা, চাকরি আর পরিবার হারিয়ে এসব মানুষ আজও দিশেহারা। স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি কেউই। তেমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। 2015 সালে 30 মে তাকে গ্রেফতার করা হয়। অথচ ওই ছেলে ছিলেন সম্পূর্ণ নিরপরাধ। ওই তরুণ বলেন, ধরার পরপরই আমাকে টর্চার করা হয়, যতক্ষণ না তারা বুঝতে পারে যে আমি আসলে ভুল ব্যক্তি। মূলত তারা যাদের খুঁজছিলেন তাদের কাউকে আমি চিনতাম না। তাদের উপলব্ধির পর তারা আমার উপর নির্যাতন বন্ধ করে। তবে আমাকে 8 দিন ঘুমাতে দেয়নি। প্রথম দিনে প্রায় 1 ঘণ্টা টর্চার করে এবং পরে রিমান্ড চলাকালীনও নির্যাতন চলে। তিনি বলেন, মোট 23-24 দিনের মতো রিমান্ডে ছিলাম। এরপর 164 ধারার জবানবন্দির সময় আমাকে একটি প্রস্তুতকৃত স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়, যেখানে মামলার বর্ণনা সাজানো ছিল। সেই স্ক্রিপ্টে উল্লেখ ছিল যে আমাকে আমার বাবার বাসার গ্যারেজ থেকে আটক করা হয়েছে এবং আমাদের কেস পার্টনারদের মধ্যে 6-7 জনকে ওই গ্যারেজ থেকে আটক করা হয়। কারো হাতে ছুরি, কারো হাতে বোমা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আমরা একটি ব্যাংক ডাকাতির জন্য বের হয়েছি। তবে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সত্যটাই বলি। তারপরেও শেষ পর্যন্ত মোট 5টি মামলা হলো, যার ভিত্তিতে আমি 23 মাস জেল খাটলাম। জেল থেকে মুক্তি পাওয়ার পর আমাকে আবারও গ্রেফতারের চেষ্টা করা হয়। র্যাব প্রথমে এক গাড়ি নিয়ে আসে, তারপর 3টি গাড়ি নিয়ে আমার খোঁজে তল্লাশি চালায়। আমার শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়। আমাকে না পেয়ে তারা আমার স্ত্রী ও শ্যালককে ধরে নিয়ে যায়। 3 দিন তারা র্যাব 11 এর হেফাজতে ছিল। ওই সময় আমি নানাভাবে যোগাযোগের চেষ্টা করি। তখন আমাকে বলা হয় আমি ধরা দিলে আমার স্ত্রী এবং শ্যালককে ছেড়ে দেবে। পরে আমি আত্মসমর্পণ করি। 3 দিন পর স্ত্রী ছাড়া পেলেও এবার আমাকে গ্রেফতারের পর 3 মাস পরে জামিন দেওয়া হয়। জামিনের পরে ফের আলেপ উদ্দিন আমাকে স্ত্রীসহ তার অফিসে ডাকে। আমরা তার অফিসে যাই। সেখানে আলেপের চেম্বারে আমরা দুজন বসেছিলাম। সেই দিন আলেপ আমাকে কিছু নসিহত করে গেস্ট রুমে পাঠিয়ে দিল এবং বলল, আপনার স্ত্রীর সঙ্গে একটু ব্যক্তিগত কথা আছে। 15-20 মিনিট পর আমার স্ত্রী গেস্ট রুমে এলো। আমি প্রথমবার লক্ষ্য করলাম তার চেহারা বিধ্বস্ত, ভেঙে পড়া, চোখ ছলছল করছে, হাঁটতে পারছে না। মনে হলো এমন কিছু তার সাথে করা হয়েছে যা তাকে ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত করেছে। এরপর কয়েকদিন কেটে গেল, কিন্তু আমি লক্ষ্য করতে লাগলাম যে আমার স্ত্রী ক্রমশ মনমরা হয়ে যাচ্ছে, অন্যমনস্ক থাকছে। এরপর স্ত্রীকে এভাবে মনমরা হয়ে যাওয়ার কারণ জানতে চাপ দিতে থাকলাম। এক পর্যায়ে আমার স্ত্রী সব ঘটনা খুলে বলে। আমাকে ক্রসফায়ার এবং নির্যাতনের করা হবে এমন ভয় দেখিয়ে স্ত্রীকে 2বার ধর্ষণ করা হয়েছে, শ্লীলতাহানিও করা হয়েছে। কিছুদিন পর আমাকে আবারও গ্রেফতার করা হলো। সে আমার স্ত্রীকে স্পষ্টভাবে বুঝিয়ে দিল, এখন সবকিছু আমার হাতে। চাইলে আমি তোমার স্বামীকে ছেড়ে দিতে পারি, আবার চাইলে নতুন মামলায় ফাঁসাতে পারি এবং চাইলে ক্রসফায়ার দিয়ে হত্যা করতে পারি। এই চাপের মুখে নিরুপায় করে আলেপ আমার স্ত্রীকে তার অফিসে ডাকে। অফিসে দেখা করার পর সে তার ব্যক্তিগত সাদা টয়োটা গাড়িতে করে তাকে নিয়ে যায়। মাঝপথে ইপিজেড পার হয়ে র্যাব অফিসার্স কোয়ার্টারে নিয়ে যায়। সেখানে ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা, যা আমার স্ত্রী অনেকদিন পর্যন্ত বলতে পারেনি।
সেখানে সে আমার স্ত্রীকে ধর্ষণ করে। ওই সময় আমার স্ত্রী আমাকে ঘটনা জানায়নি, ভেবেছে যদি আমি ভুল কিছু করে ফেলি। কিন্তু বের হয়ে আমি ঘটনা জানার পরে আলেপকে জিজ্ঞাসা করি, তখন সে উল্টো আমাদের ভয় দেখায়, মামলা ক্রসফায়ারের ভয় দেখায়। এরপর আমি জামিনে বের হই। কিন্তু বিভিন্ন সময়ে আলেপ আমার স্ত্রীকে ফোন দিয়ে ডিস্টার্ব করত, দেখা করতে চাইত, না করলে নানা ধরনের হুমকি ধমকি দিত। তিনি বলেন ওই সময় রোজার মাস ছিল, সবে কদরের দিন। আমি এতেকাফে বসেছিলাম মসজিদে। তখন আলেপ আমার স্ত্রীকে হুমকি দেয়, সামনের ঈদ মাটি করে দেবে, আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে ক্রসফায়ারে দিয়ে দেবে। এমন নানা হুমকি ধমকি দিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নেয়। এরপর একাধিকবার ধর্ষণ করে। এরপর আমার স্ত্রী আর এই ট্রমা থেকে বের হতে পারেননি। দিনের পর দিন কেবল কান্না করতেন। রাতে মোনাজাতে 2 হাত উঠিয়ে কান্না করতেন, ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদতেন। মানুষটা আমাকে খুব ভালোবাসত। কি সুন্দর সংসার ছিল, সবসময় হাসি খুশি, বেশি চাওয়া পাওয়ার ছিল না। কিন্তু সব শেষ করে দিল। বড় বড় মানসিক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলাম। বিভিন্ন স্থানে বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু উন্নতি হয়নি। তিনি বলেন যখন আমার স্ত্রী হাসপাতালে কথা বলতে পারতেন না, তখনও চোখ খুলে আমার দিকে তাকিয়ে কাঁদতেন, যেন ক্ষমা করে দেই। ঘটনার পর থেকে কখনো আর স্বাভাবিক হতে পারেননি। শুধু আমার কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আলিপুদ্দিনের বিরুদ্ধে অর্ধশতাধিক অভিযোগের প্রায় সব অভিযোগই রয়েছে এমন নির্মম নির্যাতনের বর্ণনা। কোথাও কোথাও বিকৃত কথাবার্তা বলে মানসিক পীড়নের অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। নির্যাতনের শিকার অনেক ব্যক্তি বলছেন আলেপ বিকৃত রুচির মানুষ, সবসময় নারীদের নিয়ে নোংরা কথা বলতেন। ভুক্তভোগীদের পরিবারের নারী সদস্যদের নিয়েও নানা কুরুচিপূর্ণ কথা বলতেন। ঢাকার তেজগাঁও এলাকা থেকে তুলে নেওয়া হয় বহুজাতিক একটি কোম্পানির কর্মচারীকে। নিজের ওপর হওয়া নির্মম নির্যাতনের বিচার দাবি করে তিনিও ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন। তিনি বলেন আমি স্বল্প বেতনে চাকরি করতাম একটা বহুজাতিক কোম্পানিতে, কিন্তু সেখান থেকে আমাকে তুলে নিয়ে নির্যাতন করে আলিপুদ্দিন। দিনের পর দিন একটা বদ্ধ ঘরে উলঙ্গ করে রেখে নির্যাতন করা হয়েছে। টানা 2 দিনে একটু পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি। তিনি বলেন মারধর করার সময় আলেপ পাগলের মতো হয়ে যেতেন। এক নাগাড়ে দীর্ঘ সময় ধরে পেটাতেন, আমাকে 2 হাত ওপরে বেঁধে ঝুলিয়ে রাখতেন। তিনি বলেন যা বেতন পেতাম তা দিয়ে কষ্ট হলেও ভালোই কাটত দিন, স্ত্রী এবং 2 সন্তান। কিন্তু আমি বের হওয়ার পরে দেখি স্ত্রী অসুস্থ হয়ে গেছে, স্বাভাবিক নেই, ঠিকমতো কথা বলতে পারেন না, রাতে ঘুমাতে পারেন না, কোনো কাজও করতে পারেন না। এভাবে অনিয়ম করতে করতে মাথার সব চুল পড়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। মানসিক ডাক্তার দেখিয়েও কোনো উন্নতি হয়নি। আরও একজন ভুক্তভোগীকে তুলে নেওয়া হয়েছিল রামপুরা থেকে। পারিবারিকভাবে তারা কখনও বিএনপি কিংবা জামায়াত বা অন্য কোনো ইসলামী দলের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন না। এরপরও সন্দেহের বশে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর আটক করা হয় জঙ্গিসহ মামলায়। জেলে কেটে যায় 7 বছর। তিনি বলেন দিনের পর দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে। 2 হাত এবং 2 পায়ের সব আঙ্গুল ভেঙে ফেলা হয়েছিল। দিনরাত ছোট্ট একটা রুমের মধ্যে রাখা হতো। প্রথম দিকে না বুঝতে পারলেও পরে বুঝতে পারি এটা র্যাবের অফিস ছিল। তিনি বলেন কোনো কারণ ছাড়াই মানসিক যন্ত্রণা রাখতেন। যেহেতু আমি গুম হিসাবে ছিলাম, তাই বাহিরের কোনো কিছুই জানতাম না। পরিবারের সদস্যরা খোঁজ পেয়েছিল কিনা তাও বুঝতে পারিনি। তবে নির্যাতনের মধ্যেই আলিপ আমার স্ত্রী, বোন এবং মাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতেন। উল্লেখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের খলনায়ক হিসাবে পরিচিত অতিরিক্ত এসপি আলিফউদ্দিন খোদ বাহিনীর মধ্যে কুখ্যাতি পেয়েছিলেন টার্গেট শুটার নামে। আবার কেউ কেউ বলতেন তিনি মানুষরূপী সাক্ষাৎ জল্লাদ। সম্প্রতি তিনি গ্রেফতার হয়েছেন, এখন তার বিচার চলছে। আপনি কি চান আলিফকে যেন ফাঁসিতে ঝোলানো হয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।